উনি বলতে পারবেন না, এক নিঃশ্বাসে বলতে পারবেন না উনি কতগুলো দপ্তরের দায়িত্বে ছিলেন, কতগুলি যে উনি মন্ত্রী এই কবছরে ছিলেন, এবং সব প্রেস্টিজিয়াস দপ্তর ইনক্লুডিং ফিনান্স। তো তখন মনে হয়নি আজকে একটা কথায় নাকি খারাপ লাগছে, একটা কথায় নাকি দুঃখ হচ্ছে। তো তখন অতগুলো অতগুলো দপ্তর পাওয়ার আনন্দে বোধহয় গোটাটাই ছিল একদম মানে সর্বাঙ্গ সুন্দর। নাম লেখাবেন, আমি সকলকে বিশ্বাসঘাতক বলছি না, 7-8 জন যারা অর্গানাইজ করছেন গোটা বিষয়টা ব্যক্তি স্বার্থে, বাকিদের নানা চাপ টাপ সব দেওয়া হচ্ছে। তো সেখানে যদি আরেকজন কেউ গেছেন গেছেন, জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। বাংলার রাজনীতি, বাংলার উন্নয়ন, বাংলার স্বার্থ, এগুলোর সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। চন্দ্রিমা ভট্টাচার্য, তাকে আমরা সবাই পছন্দ করতাম, করি, এবং নিশ্চয়ই দিদি, আমি তো নিজেই ফোন করার চেষ্টা করেছিলাম, আমার ফোন ব্যস্ত ছিল, কৌতূহল প্রকাশ করতাম আর কি। তো যাই হোক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন দীর্ঘতম যে মন্ত্রীর দপ্তরের তালিকা ছিল তার নাম চন্দ্রিমা ভট্টাচার্য। তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি, তখন অভিমান হয়নি যে আমি সবটা নিচ্ছি, এক নিঃশ্বাসে মানে এক নিঃশ্বাসে উনি বলতে পারবেন না, এক নিঃশ্বাসে বলতে পারবেন না উনি কতগুলো দপ্তরের দায়িত্বে ছিলেন। তো এখন আজকে মমতাদি ক্ষমতায় নেই, ওনাদের মনে হচ্ছে অন্যদিকে যাই। প্রথমে ওনার একজনকে পাঠিয়েছেন, গতকাল উনি বসে থাকাকালীন 15 মিনিট বাড়তি বসে থাকতে পারলেন না, আমরা সবাই পৌঁছে যেতাম। তো সেখানে ওনার মনে হয়েছে যাবেন, তো উনি সেটা আস্তে আস্তে সেদিকেই এগোচ্ছিলেন, গেছেন। কি করা যায়? মানে গতকালকের ঘটনাটা কি একটা শুধুমাত্র স্টেজ যেটাকে ব্যবহার করে উনি না, তার আগেও ওনার ওনার পরিবারের একজন ঘনিষ্ঠ ওইদিকে গেছেন, ফলে এগুলো তো আমরা দেখেছি। তা সত্ত্বেও আমরা ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। বাট কাল যখন এইরকম একটা ঘটনা ঘটছে এবং বিইং প্রেসিডেন্ট পার্টির, এবং তিনি সেখানে রয়েছেন, যদি আর কিছুক্ষণ ওখানে বসে থাকতেন, আমরা যদি পৌঁছানোর সময়টা পেতাম, উনি 7 তাড়াতাড়ি ওখানে, ওনারা আমাদের অন্য সহকর্মীরা রিকোয়েস্ট করেছিল যে দিদি আর একটু বসে যান, তিনি বলেন আমি এসবে থাকবো না, গাড়ি ডেকে বেরিয়ে চলে গেলেন। তারপরে আমাদের যে সহকর্মীরা ছিল তাদের বার করে দেওয়া হয়েছে। তো ফলে এটা তো প্রেসিডেন্টের কাছ থেকে কাম্য নয়। তো আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন দীর্ঘতম কতগুলি যে উনি মন্ত্রী এই কবছরে ছিলেন, এবং সব প্রেস্টিজিয়াস দপ্তর ইনক্লুডিং ফিনান্স। তো তখন মনে হয়নি আজকে একটা কথায় নাকি খারাপ লাগছে, একটা কথায় নাকি দুঃখ হচ্ছে। তো তখন অতগুলো অতগুলো দপ্তর পাওয়ার আনন্দে বোধহয় গোটাটাই ছিল একদম মানে সর্বাঙ্গ সুন্দর। তো সুতরাং আজ হঠাৎ এগুলো এগুলো মানুষ সবাই দেখছেন, চিনছেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তখন সব থেকে বেশি সংখ্যক দপ্তর যিনি পেয়েছেন কার্যত, তার এখন মনে হচ্ছে না যে আমি, যারা মমতাদিকে অস্বীকার করছে, আমি তাদের সঙ্গে যাব, তাদের সঙ্গে বসবো, তার ব্যাপার। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস পরিবার, তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোনো সম্পর্ক নেই। এবং সেই বার্তা এবং তারপরে আজকের ঘটনা, এটা কি মানে সেই ঘটনায় খারাপ লেগে আজকের ঘটনা, নাকি সেটাকে কালকে ওই কোনটা কি প্রমাণ হয়ে গেল আজকে? কোনটা? কালকে ওনার যে কথাটাকে উনি বলছেন খারাপ লেগেছে বলে আজকে সিদ্ধান্ত নিয়েছে। যার কথা খারাপ লেগেছে বা যাদের কথা খারাপ লেগেছেন বলে বলা হচ্ছে, তো বলা হচ্ছে, তো এখন সেখানে তো তিনি, আমাদের নেত্রী বা আমাদের দল যখন তাকে একের পর এক দফতর দিয়েছে, একবার বলেছেন যে আমি এইটা নেব না, আরো কয়েকজনকে দেয়া হোক? তখন তো সেটা মনে হয়নি, তখন মোরে আরো 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 দাও প্রাণ। তো সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেয়ার জায়গায় ছিলেন তখন আমি আঁচল পেতে নেব, আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রাক্তন, তখন আমি অন্য শিবিরের দিকে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করছে, আমি তাকে অস্বীকার করতে যাব। এটা কি করে হতে পারে? মানুষ দেখছেন, এদের সঙ্গে সাধারণ মানুষের, সাধারণ কর্মীদের কোনো সম্পর্ক নেই। বাংলার মানুষ দেখছেন, এবং এই ভয়ঙ্কর অকৃতজ্ঞতা রাজনীতি বাংলার মাটি সাপোর্ট করবে। দপ্তর যদি তার হাতে থাকেও তাহলে তিনি বারমুন্ডা মন্ত্রী ছিলেন, তার মানে কাজ ছিল না। ছেড়ে দেননি কেন? সেদিন বলেননি কেন? যদি এতগুলো দপ্তর নিতে ওনার খারাপ লেগে থাকে, আজকে যেন উনি ছাড়লেন, তো সেদিন ছাড়েননি কেন? উনি আজ বলছেন এতগুলো দপ্তর খারাপ লেগেছে, লাগতেই পারে, উনি চাননি, হতে পারে, ওনার ক্ষমতা ছিল না, উনি বলছেন। তা আজকে যেটা ছাড়লেন,
দপ্তরগুলো থাকাকালীন ছাড়েননি কেন? এটা পরিষ্কার কথা। আজকে যেটা বলছেন না আমি ছেড়ে দিলাম, তো দপ্তরগুলো যখন ছিল তখন ছাড়লেন না কেন? তাহলে তো ছাড়াটার গুরুত্ব থাকতো। তা আজকে তো সবাই বলবে আজকে দপ্তর নেই তাই এই গল্পটা দিচ্ছেন। উনি বলছেন, চাঞ্চল্যকর অভিযোগ করছেন যে অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশের কয়েক ঘন্টা আগে নাকি উনি জানতে পারতেন, উনি জানতেন না যে বাজেট কারা বানায়। করতে হবে উনি তাও জানতেন, মানে সেটাই জানতেন কয়েক ঘন্টা। দেখুন, এগুলো একটা হঠাৎ এই কথাগুলো বলার কোনো মানে আছে? সাধারণভাবে অর্থমন্ত্রীরা বাজেট পেশ করার সময় আরো অনেকের সাহায্য নেন, কারণ বাজেট পেশটা কিন্তু একটা অত্যন্ত বিশেষজ্ঞদের ব্যাপার। অর্থমন্ত্রী জানবেন, কিন্তু অর্থমন্ত্রী তার বসে বসে লিখবেন না। সেটা মানে ইয়ে ডক্টর অসীম দাশগুপ্ত বা অমিত মিত্র হলে তো একটা কথা হয়, বাট কিন্তু উনি আইনের লোক, তো তাকে তো একটু সাহায্য নিতে হবে। কিন্তু জানতেন না, জানি না, বই পাইনি, তা সেদিনকে বলেননি কেন? পড়লেন কেন? উনি তো বলতে পারতেন আমি এটা জানি না, আমি পড়বো না। উনি পড়লেন কেন? আপনি অর্থমন্ত্রী ছিলেন, আপনি বাজেট পেশ করলেন, আপনার ছবি ছাপা হলো, আপনি পড়লেন। আজ আপনি বলছেন আমি জানতাম না, এটা কেউ বিশ্বাস করবে? এই লজিকটা ছেঁদো লজিক হয়ে যাচ্ছে। শুনলাম বলছি এই মমতা যে বন্দ্যোপাধ্যায় কি চন্দ্রিমা ভট্টাচার্যদের মতো মানুষকে চিনতে কোথাও ভুল করেছিলেন? এত দপ্তর জাড়াতে দেওয়া, রাজ্য সভানেত্রী করা হলো। দেখুন, অনেক মানুষ সব কাউকে না কাউকে বিশ্বাস করে, আর মানুষ চেনার কিছু ভুল হয় সে তো সবাই দেখতে পাচ্ছে। তাহলে কি আর কেউ কাউকে বিশ্বাস করবে না? এটাও তো হয় না। বাট কোথাও না কোথাও তো কিছু মানুষ চেনার গন্ডগোল তো ছিলই। বলছি আজকে আপনারা বৈঠক হচ্ছে কালীঘাটে, বারবার নতুন কমিটি তৈরি হচ্ছে, সেই কমিটির একজন করে বেরিয়ে যাচ্ছে, মানে এরকম সমস্যার জায়গা। না, এটা আর একটা জিনিস বোঝা যায় যে তৃণমূলে কোনো লোকের অভাব নেই, তৃণমূলে দায়িত্বশীল দক্ষ লোকের অভাব নেই। যদি কাউকে বসানো হচ্ছে তাকে আবার নানা রকম চাপ আসছে, তাকে কেউ ফোন করছে, তার নানা ছুতো তৈরি হচ্ছে, কিন্তু তারপরে আবার কেউ না কেউ সেই দায়িত্বটা নিয়ে নিচ্ছেন। ফলে এইভাবে তৃণমূল কংগ্রেসকে একটা বাড়িতে তালা মেরে, একটা ভাড়া অফিসে তালা মেরে, বা কোনো একজন দুজন কয়েকজনকে নিয়ে গিয়ে, আপনি বলুন তো, এই যারা গেছে চাটনৃত শিবিরে যারা গেছে, আপনি বলুন তো, যে এত রকম ছবি দেখা যাচ্ছে, আপনারা এত ছবি দেখাচ্ছেন, কে লোকসভায় দেখা করছে, কে বিধানসভায় দেখা করছে, কে বিজেপি নেতার বাড়ি যাচ্ছে, কে হোটেলে গিয়ে দেখা করছে, নিজেদের কনস্টিটিউয়েন্সিতে, নিজেদের নির্বাচনী কেন্দ্রে এখনো তাদের দেখা যাচ্ছে না কেন কোনো কর্মসূচিতে? কেন দেখা যাচ্ছে না? নিজেদের এলাকায় একটা পার্টি অফিসে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে আলোচনা করতে দেখেছেন? নিজেদের এলাকায় পার্টি অফিসে বসে সাধারণ মানুষের দরকারে কোনো সার্টিফিকেটে সই করছে দেখেছেন? শুধুমাত্র দলের পিঠে ছুরি মারা, পুতুল নাচের পুতুল হয়ে ঘুরছেন। এদের দু একজনকে বলে দিচ্ছে তোমার এই মামলা রয়েছে 80টা ইল্লিগাল কনস্ট্রাকশন, যাও আগে গিয়ে তালা মেরে এসো, নইলে অ্যারেস্ট, চলে গেল তালা মারতে, অমুক তমুক। তো এরকম এইভাবে চলছে। সাধারণত যেটা দেখে থাকি আরো একটা আইনত ব্যবস্থা নেওয়া যায়। আপনারা কি এরকম কি ধরনের চিন্তা করছেন? আমরা তো কাল পুলিশকে যা জানাবার আমরা জানিয়েছি, বাকিটা আমাদের আমাদের নেতৃত্ব নিশ্চিতভাবে গোটা বিষয়টা পর্যবেক্ষণ বিশ্লেষণ করছেন। আজকে বলছি আপনারা বাড়ি সংক্রান্ত চুক্তিটা কি এবার প্রকাশ্যে আসা উচিত নাকি, মানে মালিক পক্ষের সঙ্গে কার চুক্তি, কিরম চুক্তি? দলের চুক্তি, মালিক পক্ষের সঙ্গে দলের চুক্তি, ভাড়া দেয়া, যা যা আছে সেটা তো থানাতেই জমা দেওয়া আছে, লুকোনো তো কিছু নয়। কদিন আগে গিয়ে আমি আর চন্দ্রিমা দিয়েই তো গেছিলাম থানায়, যে আমরা ওখানে গিয়ে সেটা জমা দিয়ে এসেছি। আজকে দেখা গেল যে মেট্রোপলিটনের তৃণমূল ভবনে তালা খুলে ভেতরে মালিক পক্ষের লোকজন ঢুকলেন, কিভাবে দেখছেন গোটা বিষয়? না, মালিক পক্ষের যেহেতু ওপরে দুটি ফ্লোর আছে বা ওনারা চান এরকম, ফলে তারা ঢুকেছেন কেন, তারা যে একটা সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে কিছু কাজ করছেন সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু মালিক পক্ষ যদি ঢোকেন তার উপর দাঁড়িয়ে দুম করে এখানে কোনো মন্তব্য করবো না। তিনতলার চাবি এরা পেলেন। মালিক পক্ষ, আমি বললাম তো যে ওটা খতিয়ে না দেখে এমন কোনো দায়িত্বজ্ঞানী, কালকে আমরা ইচ্ছা করলে ওখানে অন্য ব্যবস্থাও নিতে পারতাম, কিন্তু আমরা কোনো দায়িত্বজ্ঞানীন আচরণ করিনি, বিতর্ক হয় এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা আইনে, আর একটা ভাড়া বাড়ি তৃণমূলের, সেটা ছেড়ে দেওয়ার তাও মুখে, তো সেইখানে দাঁড়িয়ে তো আমরা সেটা নিয়ে কি সিনক্রিয়েট করবো? একটা তালাওয়ালা একটা তালা দিয়ে দিলে তৃণমূলের ক্ষতি করা যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছেন। থ্যাংক ইউ। এটা অন্য বিষয় একটা জিজ্ঞেস করবো। এই দেবরাজ চক্রবর্তী নিয়ে আরো অনেক কিছু হচ্ছে, একটা নতুন সংস্থা, সেটা থেকে নাকি কালো টাকা সাদা হতো, তারও দেখুন, দেবরাজ চক্রবর্তী নিয়ে বাড়তি মন্তব্য করবো না, কারণ জানি না। মামলার মেরিট নিয়ে কোনো বক্তব্য রাখবো না,
আইনের পথে চলবে দেবরাজ এবং তার আইনজীবীরা সেটা বলবেন। আর রাজ্যের স্বাস্থ্য দপ্তর একটা স্বতঃপ্রণীত তদন্ত শুরু করলো এই সেবাশ্রয় নিয়ে যে সেবাশ্রয় ব্যাপারটা আমি কোনোদিনই জানি না, আজও জানি না, আমি বলতে পারবো না। কুণাল দা, একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, যে কাকলি ঘোষ দস্তিদার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন 21শে জুলাই গুলি চালানোর ঘটনা নিয়ে যাতে নতুন করে তদন্ত শুরু হয়। আপনি তো সাংবাদিক, 100বার সাংবাদিক, 100%। কাকলি ঘোষ কোন পরিচয় চিঠিটা দিয়েছেন? মুখ্যমন্ত্রীকে চিঠিটা কোন পরিচয় দিয়েছেন বলুন না। তৃণমূলের সাংসদ এবং চিফ হুইপ পার্লামেন্টে। দুদিন আগে তো ওনারা বলছিলেন এনসিপিআই বলে পার্টিতে গেছেন, ওনাকে জিজ্ঞেস করছেন না কেন? আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আপনি আমায় জিজ্ঞেস করছেন কেন? কাকলি ঘোষ দস্তিদার আর এমপিরা বলছে ওরা এনসিপিআই বলে একটা পার্টিতে গেছে, আর চিঠি দিচ্ছে তৃণমূলের চিফ হুইপ বলে। তো উনি কোথায় দাঁড়িয়ে আছেন সেটা আগে ওনাকে জিজ্ঞাসা করুন, তারপর তো উত্তর দেবো। সেটা জিজ্ঞাসা করছেন না। এইভাবে যে চিঠি দিলেন, আবার উনি কোন পার্টিতে দাঁড়িয়ে আছেন সেটা জিজ্ঞেস করবেন, আপনি উত্তর নিতে এসছেন। যারা বলছেন এনসিপিআই তে জয়েন করেছেন তারা চিঠি দিচ্ছেন তৃণমূলের চিফ হুইপ বলে, এটা কি করে সম্ভব? হয় তৃণমূলের চিফ হুইপ, নইলে এনসিপিআই তে জয়েন করেছেন। কোন পরিচয় করছেন তার উপর তো উত্তর ডিপেন্ড করবে। থ্যাংক ইউ। ঠিক আছে, আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।